পিকচার সাইজ ভালো আছে, বোঝা যাচ্ছে? লাইনগুলো বোঝা যাচ্ছে, লেখাগুলো এগুলো তো অনেক ছোট। অনেক স্যার ছোট? আর আচ্ছা একটু দাঁড়া, বড় করলে দেখা যাবে। দেখি এটা এখন। এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে যে সাজেশনটুকু পাঠাইছি জি স্যার। পরীক্ষায় সাজেশনের মধ্যে থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে সাজেশনের মধ্যে আমি আহ এই চারটুকু পড়তে বলছি। টেবিল 1-2, হ্যাঁ স্যার। কম্পারিজন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট অর্গানিজম। ঠিক আছে, এই চারটুকু প্রফে আসে। ডিফারেন্স বিটুইন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এন্ড প্যারাসাইট। ওকে, তো এখানে দেখো এই যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, ক্যারেক্টারিস্টিক গুলো তোমাদের সবাইকে জানতে হবে। আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে সেলকে আসলে আমরা দুই ভাগে ভাগ করি, একটা প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ওকে, জি স্যার। তো প্রোক্যারিওটিক সেলের বাংলা হচ্ছে আদিকোষ, আর ইউক্যারিওটিক সেলের বাংলা হচ্ছে কি? প্রকৃত কোষ। প্রকৃত কোষ। ওকে, তো আদিকোষের এক্সাম্পল হচ্ছে একটাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ওকে, সো ভাইরাস, ওটা কি আদিকোষ নাকি প্রকৃত কোষ? মানে প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক? স্যার ভাইরাস স্যার অ্যাসেলুলার। অ্যাসেলুলার সেটা স্যার। অ্যাসেলুলার, তারা প্রোক্যারিওটিকও না ইউক্যারিওটিকও না, দে আর অ্যাসেলুলার। ওদেরকে আবার আমরা বলি অব্লিগেট ইন্ট্রাসেলুলার, মানে তাদেরকে সার্ভাইভ করতে গেলে একটা সেলের ভিতর থাকতে হবে। তারা যদি রেপ্লিকেশন করতে চায়, বংশবৃদ্ধি করতে চায়, তাদেরকে অবশ্যই একটা সেলের ভিতরে থাকতে হবে। ওই জন্য বলা হয় অব্লিগেট সেলুলার। ইন্ট্রাসেলুলার। ওকে, আচ্ছা, এখন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অব্লিগেট ইন্ট্রাসেলুলার। দুইটা ব্যাকটেরিয়া আছে, একটার নাম রিকেটশিয়া আর হচ্ছে কার্নেটিয়া। ক্লামাইডিয়া, আর একটার নাম রিকেটশিয়া। রিকেটশিয়া। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। ওকে, তো মেথড অফ রেপ্লিকেশন দেখো, ব্যাকটেরিয়া বাই বাইনারি ফিশন। ঠিক আছে, জি এই স্যার। যে বাইনারি ফিশন কথাটার মানে কি স্যার বলতে পারবা? এক থেকে দুই। এক থেকে দুই, দুই থেকে দুই চার। চার। ঠিক আছে, জি স্যার। আর ভাইরাসের মেথড অফ রেপ্লিকেশন হচ্ছে গিয়ে, তোমরা ক্লোনিং শব্দটুকু শুনছো না? ক্লোনিং, হ্যাঁ স্যার। ক্লোনিং, জাস্ট এক্সাক্ট কপি বানাবে, তার একটা থেকে 1 মিলিয়ন কপি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলের অ্যাকচুয়ালি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই তোমার রেপ্লিকেশন গুলো হয়ে থাকে। ওকে, জি স্যার। প্যারাসাইট গুলোতে দেখো মাইটোসিস প্রক্রিয়া, আর ফাঙ্গাইয়ের মধ্যে বার্ডিং আর মাইটোসিস। বার্ডিং কি জিনিস এটা আমরা যখন মাইকোলজি পড়বো তখন বুঝবো। ঠিক আছে, ফাঙ্গাস মেইনলি বার্ডিং প্রক্রিয়ার মাধ্যমেই বংশবৃদ্ধি করে, তার পাশাপাশি কিছু ফাঙ্গাস আছে যেগুলো মাইটোসিস প্রক্রিয়াতে বংশবৃদ্ধি করে। তো আমি এটা বই থেকে আজকে দেখাবো, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই ল্যান্স রিভিউ থেকে হয়ে থাকে। ওকে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন, এটা প্রফে বলো সব পরীক্ষাতে বলো। আচ্ছা, তো প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, এই দুটার ডিফারেন্স লাগবে। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এই ডিফারেন্স গুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক কি, ইউক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক কি, জাস্ট এই চারটুকু পড়লেই হয়ে যাবে। ওকে, জি স্যার। এবার আসো ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টার স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল। এবারে তোমাদের কাঠফাইনাল পরীক্ষায় 80%, 75 থেকে 80% কোয়েশ্চেন শুধু এই চ্যাপ্টার থেকে আসবে, চ্যাপ্টার 2 থেকে আসবে। ওকে, তো সাইজ এন্ড শেপ, অ্যাকর্ডিং টু শেপ ব্যাকটেরিয়াকে আমরা তিন ভাগে ভাগ করি, তাই না? জি স্যার। কক্কাই, বেসিলাই এবং স্পাইরোকিট। কিডস। কক্কাই গুলা কি রাউন্ডেড শেপ হয়, কক্কাই গুলা গোলাকৃতির হয়। ঠিক আছে, আর বেসিলাই গুলো কিরকম হয়? লম্বাটে, রড শেপ। আর স্পাইরোকিট গুলো কিরকম হয়? স্পাইরাল। সর্পিলাকার, সার্পেন্টাইন, সর্পিলাকার। ঠিক আছে, এবার দেখো আমরা যখন স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া পড়বো, স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া পড়বো,
তখন তোমাদেরকে এই যে টেবিলটা, এই টেবিলটা ভালো করে পড়তে হবে। টেবিল 2.1 ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। ওকে, দেখো ব্যাকটেরিয়াকে আমরা স্ট্রাকচারালি দুই ভাগে ভাগ করছি, একটা এসেনশিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট। আর আমি তোমাদেরকে সম্ভবত প্রথম ক্লাসে বলছিলাম এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো ব্যাকটেরিয়ার জন্য ইম্পর্টেন্ট, আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট গুলা তোমার পরীক্ষা পাসের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দ্যাট মিনস পুরোটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো প্রথম যে এসেনশিয়াল কম্পোনেন্টটুকু আসে তার নাম হচ্ছে গিয়ে সেল ওয়াল। সেল ওয়ালের যে ফাংশন গুলো তোমাদের সবাইকে জানতে হবে। একটা ব্যাকটেরিয়া যে গোলাকৃতির হলো বা লম্বাটে হলো সেটা নির্ভর করে কার উপর? সেল ওয়ালের উপর। ঠিক আছে, সেল ওয়ালের উপর নির্ভরশীল। ওকে, তারপরে আসো, সেল ওয়ালটা তৈরি হয় পেপটাইডোগ্লাইকেন লেয়ার দিয়ে। পেপটাইডোগ্লাইকেনের ভিতরে অনেক কথাবার্তা আছে, সম্ভবত এগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাশন হয়নি। আমাদের ডিসকাশন কিন্তু না আসলে হলে ফাংশন বলছিল জাস্ট। শুধু ফাংশন, তাহলে ফাংশনটুকুই পড়বা। হ্যাঁ, পেপটাইডোগ্লাইকেন লেয়ারের স্ট্রাকচার এটা পরবর্তীতে লাগবে, তবে এখন তোমাদের পরীক্ষাটা আমরা রাখবো না। তারপরে হচ্ছে সেল ওয়ালের পরে হচ্ছে গিয়ে সেল মেমব্রেন। বাইরে থেকে ভিতরে আসো, সেল মেমব্রেন। আচ্ছা, হিউম্যানের কাছে কি সেল ওয়াল থাকে নাকি সেল মেমব্রেন থাকে বলতে পারবা? সেল মেমব্রেন থাকে। সেল মেমব্রেন থাকে, membrane. হিউম্যানের কাছে কোনো সেল ওয়াল থাকে না। ওকে, তো সেল মেমব্রেনের অপর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন, একই কথা। তো এদের ফাংশন গুলা কি, সেল মেমব্রেনের ফাংশন গুলা কি, সেগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, তারপরে আসো নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, আমরা এদেরকে নিউক্লিয়াস কেন বলি না? এদের কারণ তার সেল কাছে মেমব্রেন envelope থাকে না। নিউক্লিয়ার তার কাছে মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তার পাশাপাশি আরো কিছু জিনিস থাকে না। কি কি জিনিস থাকে না সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেসব জিনিস থাকে না ওগুলোর কারণে সে নিউক্লিয়াস হতে পারলো না, সে কি হয়ে গেল? নিউক্লিয়েট হয়ে গেল। ওকে, তারপরে বলো পেরিপ্লাজমিক স্পেস, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে গ্রাম থাকে? নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। ওকে, সো এই যে কম্পারিজন অফ সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই যে সুন্দর একটা চার্ট দেখতেছো টেবিল 2.2, এই চার্টটুকু তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবসময় আসে এটা, যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে ডিফারেন্স। টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে, গ্রাম নেগেটিভে থাকে না। কিন্তু গ্রাম নেগেটিভের কাছে লাইপোপলিস্যাকারাইড থাকে। ওকে, এই টিকোইক অ্যাসিড এবং লাইপোপলিস্যাকারাইড দুটাই কিন্তু খুব খারাপ। এদের কারণে কিন্তু সেপটিক শক ডেভেলপ করে। সেপটিক শক, সেপটিক শক কি জিনিস সেটা তোমরা প্যাথোলজিতে পড়বা। ওকে, আচ্ছা, আরেকটা দেখো, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন লেয়ারটুকু শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কোনো আউটার মেমব্রেন থাকে না। গেল, গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা দেখো অনেক মোটা, থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার, কিন্তু গ্রাম নেগেটিভে দেখো একদম পাতলা, থিন পেপটাইডোগ্লাইকেন লেয়ার। ঠিক আছে, এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারের কারণেই কিছু কিছু ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ হয় আর কিছু কিছু ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ হয়ে থাকে। গ্রাম একজন বিজ্ঞানী যিনি কিনা ব্যাকটেরিয়াকে কালার করার পদ্ধতি আবিষ্কার করছেন। তো দেখা গেল কিছু ব্যাকটেরিয়া কালার নেয় পার্পল কালার, আর কিছু ব্যাকটেরিয়া কালার নেয় পিঙ্ক কালার। যেগুলো পার্পল কালার নেয় সেগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ, আর যেগুলো পিঙ্ক কালার নিবে তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ। পরে আবিষ্কার করে দেখা গেল যে পেপটাইডোগ্লাইকেন লেয়ারের উপর নির্ভর করেই ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে তোমাদেরকে কি বললাম যে ক্লামাইডিয়া এবং রিকেটশিয়া এই দুটা কিন্তু কি অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ওকে, দেখা যাচ্ছে চারটুকু দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে তোমাদেরকে যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, নিউক্লিয়েট, ঠিক আছে, এগুলো কিন্তু এখান থেকে পড়বা, অন্য কোথাও থেকে পড়বা না।
ল্যান্স রিভিউ থেকে পড়বা, এখান থেকে কোশ্চেনগুলো সব দেওয়া হবে। ওকে, তো দেখো, ব্যাকটেরিয়াল নিউক্লিয়েট কন্টেন নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস, নো মাইটোটিক স্পেন্ডল এন্ড নো হিস্টোন। এই নো গুলা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে আসো তোমাদের নন এসেনশিয়াল স্ট্রাকচার গুলা। নন এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে প্রথম যে নামটুকু আসে সেটা হচ্ছে ক্যাপসুল। এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের কাজ কি কেউ বলতে পারবো আমাকে? Determine the virulence of many bacteria. Prevents দেখো, phagocytosis, adhesion to cell surface. ক্যাপসুল ইজ এ gelatinous layer covering the entire bacterium। ঠিক আছে, সে ব্যাকটেরিয়াকে কভার করে থাকে এবং এটা থাকার কারণে ব্যাকটেরিয়ার কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথমটা হচ্ছে কি, আমাদের যেসব ফ্যাগোসাইটিক সেল আছে, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, সেগুলা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করতে পারে না। কি বললো? ইট লিমিট দ্য এবিলিটি অফ ফ্যাগোসাইট টু এনগালফ দ্য ব্যাকটেরিয়া। যেসব ব্যাকটেরিয়ার কাছে ক্যাপসুল থাকবে, যেসব ব্যাকটেরিয়ার কাছে ক্যাপসুল থাকবে তাদেরকে নিউট্রোফিল ম্যাক্রোফেজ সহজে ফ্যাগোসাইটোসিস করতে পারে না। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে গিয়ে, এই ক্যাপসুলের মাধ্যমে আমরা যে কোনো মাইক্রো অর্গানিজমকে, যেসব ব্যাকটেরিয়া ক্যাপসুল পজেস করে সেগুলোকে ল্যাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আমরা ল্যাবের মধ্যে ওইসব ব্যাকটেরিয়াকে ক্যাপসুল দেখে চিনতে পারি। এবং ক্যাপসুল দেখে চেনার জন্য 2টা টেস্ট আছে, একটা হচ্ছে কোয়ালাং রিঅ্যাকশন, আর একটা কি ইন্ডিয়া ইন প্রিপারেশন। জানো এটা পড়ছিল তোমরা? অন্তত পক্ষে একটা নাম মনে রাখো, কোয়ালাং রিঅ্যাকশন। কোয়ালাং রিঅ্যাকশনের মাধ্যমে আমরা একটা ব্যাকটেরিয়াল ক্যাপসুলকে আইডেন্টিফাই করতে পারি। এই দেখো কোয়ালাং রিঅ্যাকশন। ওকে, হোল করে দেওয়া আছে, কোয়ালাং রিঅ্যাকশনের মাধ্যমে আমরা একটা ব্যাকটেরিয়াল ক্যাপসুলকে আইডেন্টিফাই করতে পারি। তারপরে এই ব্যাকটেরিয়াল ক্যাপসুলকে নিয়ে, মানে এই ব্যাকটেরিয়াল ক্যাপসুলকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা কি বললাম, ল্যাবে আইডেন্টিফাই করতে পারি। আবার এই ব্যাকটেরিয়াল ক্যাপসুল দ্বারা আমরা কিন্তু ভ্যাকসিনও তৈরি করতে পারি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নাম শুনছো? Yes, sir. Yes, sir. ঠিক আছে, এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে ভ্যাকসিনটুকু তৈরি করা হয় সেটা ক্যাপসুলটাকে ইউজ করে তৈরি করা হয়। ক্যাপসুলকে ইউজ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ভ্যাকসিন তৈরি করা হয়। ওকে, তাহলে 3টা ইম্পর্টেন্ট ফাংশন পেলাম। এই যে আমরা মানুষ যখন হজে যায়, হজে যাওয়ার আগে কিন্তু মেনিনজাইটিসের টিকা দেওয়া হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি মেনিনজাইটিস নামে একটা ডিজিজ করে। ওকে, তো যারা হজে যায় তাদেরকে কিন্তু এই টিকাটুকু দেওয়া হয়। আচ্ছা, তারপরে ক্যাপসুল গেল, ক্যাপসুলের পরে আসো ফ্লাজেলা। ফ্লাজেলা কি জিনিস? আচ্ছা, আমি এখন একটু পাওয়ার পয়েন্টটুকু দেখাই, তোমাদের জন্য আরেকটু ইজি হবে। তাহলে দেখা যাচ্ছে? না স্যার। দেখা যায় না? না তারা স্যার। স্টপ শেয়ার করে আবার দিচ্ছি। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে যেটা বললাম, ব্যাকটেরিয়াল ক্যাপসুল, ক্যাপসুল নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন তোমাদেরকে জানতে হবে যে ক্যাপসুল, কোন কোন ব্যাকটেরিয়া ক্যাপসুল পজেস করে। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট নাম বললাম কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, Pneumonia. ঠিক আছে, নিউমোনিয়া না, Neisseria স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। meningitis. আর নিউমোনিয়া হচ্ছে একটা ডিজিজ। ঠিক আছে, নিউমোনিয়া হচ্ছে একটা ডিজিজ।
আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি একটা ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি একটা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি। ইনফ্লুয়েঞ্জা রোগের নাম শুনছো? ইনফ্লুয়েঞ্জা, এগুলো তো শোনার কথা, নামগুলো শোনার কথা। শুনছি স্যার। তো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি, তার কাছেও ক্যাপসুল থাকে। ওকে, আরেকটা ক্যাপসুল থাকে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এই তিনটা নাম মনে রাখো, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এদের মধ্যে অ্যাকচুয়ালি যতগুলো ব্যাকটেরিয়া ক্যাপসুল প্রসেস করে তারা সবগুলা হচ্ছে পলিস্যাকারাইড ইন নেচার। ক্যাপসুলগুলো হচ্ছে পলিস্যাকারাইড ইন নেচার। ওকে, মানে কার্বোহাইড্রেট ইন নেচার। কিন্তু ব্যাসিলাস অ্যানথ্রাসিসের যে ক্যাপসুল থাকে সেটা পলিপেপটাইড ইন নেচার, দ্যাট মিন্স প্রোটিন ইন নেচার। ওকে, তাহলে সবগুলো ব্যাকটেরিয়ার কাছে পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে এক্সেপ্ট ব্যাসিলাস অ্যানথ্রাসিস, তার কাছে কি থাকে? পলিপেপটাইড ক্যাপসুল থাকে। তারপরে আমি কি বললাম, ক্যাপসুলের ইম্পর্টেন্স কি? লিমিট দ্য অ্যাবিলিটি অফ ফ্যাগোসাইট টু এনগালফ ব্যাকটেরিয়া। আমার ম্যাক্রোফেজ নিউট্রোফিল গুলা ওইসব ব্যাকটেরিয়াকে ঠিক মতো এনগালফ করতে পারে না। 2 নম্বর হচ্ছে কি, আমি ল্যাবে কোয়ালাং রিঅ্যাকশনের মাধ্যমে যে কোনো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারে। আর 3 নম্বর হচ্ছে প্রিপারেশন অফ ভ্যাকসিন। ঠিক আছে, এটা ক্যাপসুল ইউজ করে আমরা কিছু ব্যাকটেরিয়ার ভ্যাকসিন তৈরি করতে পারি। ওকে, গেল। এবার আসো ফ্লাজেলা। ফ্লাজেলা, ইট ইজ এ অর্গান অফ লোকোমোশন। তাহলে ব্যাকটেরিয়াল ফ্লাজেলা শুধুমাত্র ব্যাকটেরিয়ার মুভমেন্টের জন্য ইউজ করা হয়। ফ্লাজেলার মধ্যে 4টা টাইপ আছে, মনোট্রাইকাস, লফোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস এবং পেরিট্রাইকাস। নামগুলো শুনছো আগে? জি স্যার। হ্যাঁ, না স্যার। শুনছি আচ্ছা, স্যার। তাহলে আমরা জানলাম ফ্লাজেলার টাইপ হচ্ছে 4টা। দে আর অর্গান অফ লোকোমোশন। এটা মনে রাখবা পাম দিয়ে, হাতের পাম, এই অংশটুকুকে বলা হয় পাম। তাহলে পেরিট্রাইকাস, লফোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস এবং মনোট্রাইকাস। ওকে, তাহলে এখানের মধ্যে কয়েকটা ব্যাকটেরিয়ার নাম জানতে হবে যাদের কাছে ফ্লাজেলা থাকে। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা কমন নাম, ভিব্রিও কলোরি, কলেরার জীবাণু, ওর কাছে কিন্তু ফ্লাজেলা থাকে। তারপরে আরেকটা হচ্ছে কি সালমোনেলা টাইফি, যেটা কিনা এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার করে, তার কাছেও ফ্লাজেলা থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে ইস্চেরিশিয়া কোলাই, যেটা কিনা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন করে। কোলাই বা ইস্চেরিশিয়া কোলাই, ওদের কাছেও ফ্লাজেলা থাকে। এই 3টা নাম মনে রাখো, এই 3টা নাম খুব ইম্পর্টেন্ট। এসব ব্যাকটেরিয়া কিন্তু মুভমেন্ট করতে পারে। ওকে, তাহলে 4টা টাইপ আছে। যেগুলো মনোট্রাইকাস, তাদের যে কোনো ব্যাকটেরিয়া যে কোনো এক পাশে ফ্লাজেলা থাকবে। যেগুলো লফোট্রাইকাস, সেগুলো একগুচ্ছ ফ্লাজেলা থাকবে যে কোনো এক পাশে। যেটা অ্যামফিট্রাইকাস, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উভয় পাশে একটা করে ফ্লাজেলা থাকবে। আর পেরিট্রাইকাস মানে হচ্ছে গিয়ে চারপাশে ফ্লাজেলা থাকবে। ওকে, তারপরে আসো ফিমরিয়া কি জিনিস? হেয়ার লাইক স্ট্রাকচার। ফ্লাজেলা হচ্ছে হুইপ লাইক আর ফিমরিয়া হচ্ছে হেয়ার লাইক। হুইপ মানে হচ্ছে গিয়ে চাবুক। ঠিক আছে, তো ফ্লাজেলা ইজ আ অর্গান অফ লোকোমোশন আর ফিমরিয়া কি? অর্গান অফ অ্যাডেশন। ওকে, ফ্লাজেলার যেমন 4টা টাইপ থাকে, ফিমরিয়ার থাকে 2টা টাইপ। একটা হচ্ছে কমন পিলাই আর একটা হচ্ছে গিয়ে সেক্স পিলাই। কমন পিলাইয়ের কাজ হচ্ছে গিয়ে অ্যাডেশন করা আর সেক্স পিলাইয়ের কাজ হচ্ছে গিয়ে কনজুগেশন করা। ওকে, তোমরা হাইড্রা পড়ছিলে না ইন্টারে? হাইড্রা বংশবৃদ্ধি কিভাবে করে তার একটা প্রসেস ছিল কিন্তু কনজুগেশন। ব্যাকটেরিয়াও কি করে, তার জেনেটিক ম্যাটেরিয়াল গুলা এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে পৌঁছায়। ঠিক আছে, কোন পদ্ধতিতে পৌঁছায় দেয়? কনজুগেশন প্রক্রিয়ায়। আর কনজুগেশন প্রক্রিয়াতে হেল্প করে সেক্স পিলাই। মনে থাকবে?
এই কারো তো কোনো রেসপন্স নাই, বেশি স্যার। কঠিন হয়ে যাচ্ছে। জি মনে থাকবে। হ্যাঁ, মনে থাকতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে কমন পিলাই এবং সেক্স পিলাই, কমন পিলাই অ্যাডিশন করবে, সেক্স পিলাই কনজুগেশন করবে, জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখতে। এবার আসো প্লাসমিড। প্লাসমিডটুকু খুবই ইম্পর্টেন্ট। এই প্লাসমিডের যে ডেফিনেশনটুকু আছে, যে দুলানের ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো সুন্দর করে আনসার করতে হবে। দে আর এক্সট্রা ক্রোমোজোমাল। এটা যদি ব্যাকটেরিয়াল ডিএনএ বা ক্রোমোজোম হয়, এরা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল, ক্রোমোজোমের বাইরে। ডাবল স্ট্যান্ডার্ড, দেখো একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ড, ডাবল স্ট্যান্ডার্ড। সার্কুলার ডিএনএ মলিকিউল, সার্কুলার মানে গোল, সার্কুলার ডিএনএ মলিকিউল that are capable of replicating independently of the bacterial chromosome. তাহলে they are extra chromosomal, double stranded, circular DNA molecule. ব্যাকটেরিয়ার কাছে নিউক্লিয়াস থাকে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়ার কাছে নিউক্লিয়াস ছাড়াও প্লাসমিড থাকে। আর এই প্লাসমিড থাকলে ব্যাকটেরিয়া অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। অনেক বেশি শক্তিশালী হয়ে যায় কথাটার মানে হচ্ছে গিয়ে, আমরা যেসব ড্রাগ ব্যাকটেরিয়াকে মারার জন্য ইউজ করি, ওইসব ড্রাগ দ্বারা ব্যাকটেরিয়া মরে না। ওকে, সো এই প্লাসমিডের ডেফিনেশনটুকু তোমাদের মনে রাখতে হবে। আমাদের এমসিকিউ বলো, ভাইভাতে বলো, প্লাসমিডের ডেফিনেশন থেকে অনেকগুলো স্ট্রিম আসে। ওকে, আচ্ছা। আর প্লাসমিডের ফাংশন, এই 4-5টা ফাংশন আছে যেগুলো ল্যান্স রিভিউ থেকে নেওয়া, ল্যান্স রিভিউ থেকে পড়ে নেবা। তার মধ্যে প্রথমটা দেখো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমি যে অ্যান্টিবায়োটিক গুলো কষ্ট করে তৈরি করলাম এত গবেষণা করে, দেখা গেল যে ওই অ্যান্টিবায়োটিক গুলাই এখন কাজ করতেছে না। ওকে, এরপরে আসো আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে কি স্পোর। স্পোর হচ্ছে কি হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার ফর্ম ইন রেসপন্স টু অ্যাডভার্স কন্ডিশন। তাহলে যখন বিরূপ আবহাওয়া দেখা যাবে, তখন ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া তার অল্প কিছু নিউক্লিয়েট, অল্প কিছু সেল ওয়াল, ঠিক আছে, নিউক্লিয়েট, অল্প কিছু রাইবোজোম, অল্প কিছু সাইটোপ্লাজমিক মেমব্রেন নিয়ে সে আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে স্পোর। দেখো, এটা একটা বেসিলাই, রড শেপ বেসিলাই। সে তার ছোট ছোট কিছু জিনিস নিয়ে, কম্পোনেন্ট নিয়ে সে একটা স্পোর ফর্মেশন করলো, ঠিক আছে। এই জিনিসটা মরে গেল, কিন্তু ব্যাকটেরিয়া তার জীবন কোথায় রাখলো? স্পোরের মধ্যে রাখলো, ঠিক আছে। আর যখন এনভায়রনমেন্টাল কন্ডিশন ভালো হবে, ঠিক আছে, মানে ধরো ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করতে গেলে একটু ওয়াটারের প্রয়োজন হয়, কিছু ফ্যাক্টরের প্রয়োজন হয়, ফিজিক্যাল কেমিক্যাল ফ্যাক্টরের প্রয়োজন হয়। এখন ওগুলো যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, তখন ব্যাকটেরিয়া কি করে? কিছু কিছু ব্যাকটেরিয়া স্পোর ফর্মেশন করে। আবার যখন সে তার এসেনশিয়াল ফ্যাক্টর গুলা, কেমিক্যাল ফিজিক্যাল ফ্যাক্টর গুলো আবার পেয়ে যায়, তখন এই স্পোর থেকে কিন্তু পুরো একটা এরকম একটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এই যে স্পোরটুকু আছে, এই স্পোরটুকু হাইলি রেজিস্ট্যান্ট, এটাকে সহজে কিন্তু ডিস্ট্রয় করা যায় না, ঠিক আছে। তো এটাকে হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার হওয়ার কারণে সে যদি কোনো কারণে আমাদের শরীরে প্রবেশ করে, ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হবে, এবং তারা আমাদের শরীরে বিভিন্ন রকম ডিজিজ প্রডিউস করবে। একটা ডিজিজের নাম হচ্ছে বা টিটেনাস। ওকে, তো এই যে স্পোরটুকু আছে, স্পোরটাকে কিল করার জন্যই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেরিলাইজেশন। ওকে, আমরা যে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন করলাম, এটার মেইন কথা কিন্তু স্পোরকে নিয়ে, একটা ব্যাকটেরিয়াকে কিভাবে মারবো, তার স্পোর গুলাকে কিভাবে মারবো। ওকে, তো স্পোরের ডেফিনেশন গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে, এই যে স্পোর যে বললাম টাফ একটা স্ট্রাকচার, এই টাফনেসটুকু কে প্রোভাইড করে? টাফনেসটুকু প্রোভাইড করে ক্যালসিয়াম ডিপি কোলিনেট, ক্যালসিয়াম ডিপি কোলিনেট। ওকে, এগুলো কিন্তু সব ল্যান্স রিভিউ থেকে দেওয়া, এগুলো কিন্তু সব ল্যান্স রিভিউতে লেখা আছে। ওকে, এখন স্পোর ফর্মেশন করে এরকম কিছু ব্যাকটেরিয়ার নাম জানতে হবে। দুই রকমের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে ব্যাসিলাস আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ওকে, ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম এগুলো হচ্ছে স্পিসিস। ব্যাসিলাসের মধ্যে একটা নাম তোমরা জানো, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, একটু আগে যেটা বললাম। আর ক্লস্ট্রিডিয়াম স্পিসিস।
অনেকগুলো আছে, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স আছে, টিটেনিয়া আছে, বটুলিনাম আছে, ঠিক আছে। তো এই বেসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম এই দুটো নাম জানলে তোমাদের হবে যারা কিনা স্পোর ফরমেশন করে। এর মধ্যে বলে রাখি ক্লস্ট্রিডিয়াম টিটেনাস নামক ডিজিজটুকু করে থাকে। ওকে, তাহলে এখন এই যে স্পোর, এই স্পোরকে কিল করার মেকানিজমই হচ্ছে গিয়ে তোমার স্টেরিলাইজেশন। তার স্টেরিলাইজেশন প্রক্রিয়াতে আমরা কি করি, আমরা একটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করি, তার পাশাপাশি কাকে ডিস্ট্রয় করি, স্পোরকে ডিস্ট্রয় করি। আর স্পোরকে যদি আমি ডিস্ট্রয় করতে না পারি, সেই প্রসিডিউরের নাম হচ্ছে গিয়ে ডিসইনফেকশন। ওকে, আচ্ছা, এখন তোমাদের যখন ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড ফিজিওলজি পড়ছো, স্যার তোমাদেরকে পড়াইছেন, ওখানের মধ্যে 2-3টা টার্ম ইউজ করছেন, অব্লিগেট অ্যারোব, অব্লিগেট অ্যানারোব, পড়াইছিলেন? জি স্যার। আচ্ছা, এই যে আমাদের ক্লস্ট্রিডিয়াম স্পিসিস যেগুলা বললাম, ক্লস্ট্রিডিয়াম টিটেনি পারফ্রিনজেন্স, ওগুলা কিন্তু সব অব্লিগেট অ্যানারোব। কথাটার মানে হচ্ছে গিয়ে কি, অক্সিজেনের প্রেজেন্সে তারা মারা যাবে, যেখানে অক্সিজেন থাকবে সেখানে তারা সার্ভাইভ করতে পারবে না। তাহলে পরবর্তী কোশ্চেন যেটা আসে, কেন তারা সার্ভাইভ করতে পারবে না অক্সিজেনের প্রেজেন্সে? পার অক্সাইড আর সুপার অক্সাইড ফর্ম করে। কারণ তার কাছে কি নাই, সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং ক্যাটালাস নামে দুটো এনজাইম নাই। দেখো O2, আমরা যে O2 নিই, অক্সিজেন নিই, অক্সিজেন ভালো, কিন্তু O2 থেকে যদি একটা O সরে যায়, শুধুমাত্র O থাকে, সেটা কিন্তু খারাপ, সেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। তারা কি করে, আমাদের সেল মেমব্রেনকে ড্যামেজ করে, তারা আমাদের সেলগুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে। তো আমাদের যখন মেটাবলিজম হয়, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, তখন দেখা যায় প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল শুধুমাত্র ও তৈরি হয়। আর এই ও গুলোকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কাছে সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং ক্যাটালেস থাকে। এর পাশাপাশি ম্যাক্সিমাম ব্যাকটেরিয়ার কাছে সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং ক্যাটালেস থাকে। ওকে, কিন্তু ক্লস্ট্রিডিয়ামের কাছে সুপার অক্সাইড ডিসমিউটেজ ক্যাটালেস থাকে না, বিধায় তারা অ্যারোবিক কন্ডিশনে বাঁচতে পারে না। ওকে, আচ্ছা, তাহলে স্পোর সম্পর্কে যে কথাগুলো বললাম এগুলো সবই ইম্পর্টেন্ট। তো এখন আমি তোমাদেরকে বললাম যে স্পোরকে কিল করার জন্য মেকানিজম হচ্ছে কি স্টেরিলাইজেশন। তো স্টেরিলাইজেশন প্রক্রিয়ার কয়েকটা ধাপ আছে, কি কি? ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, তাই না? তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি। ফিজিক্যাল মেথডে তুমি স্টেরিলাইজ কিভাবে করবা? ফিজিক্যাল মেথডের মধ্যে 2 রকমের মেথড আছে, একটা হচ্ছে হিট, 3 রকমের মেথড আছে, হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। এবং ফিল্ট্রেশন। ওকে, হিটের মধ্যে 2 রকম মেথড আছে, একটা হচ্ছে ড্রাই হিট আর একটা হচ্ছে গিয়ে ময়েস্ট হিট। ওকে, এখন ড্রাই হিটের মাধ্যমে তুমি স্টেরিলাইজেশন কেমনে করবা বলো, পড়াইছি গত ক্লাসে। The red heat and hot air oven. রেড হিট এবং Hot air হট এয়ার ওভেন, ঠিক আছে। তাহলে রেড হিট আমরা কোথায় ইউজ করি, কোন কোন ইনস্ট্রুমেন্টে ইউজ করি, একটা নাম বলো তো। Sir, in ইনোকুলেটেড আয়রন লুপ, মানে তার একটা তারের কি বলবো লুপ, লুপ মানে হচ্ছে কি, আমরা অনেক সময় তারকে পেঁচায় রাখি না, একটা মাথা বানাই, inoculation এটা of হচ্ছে অনেকটা এরকম ইনোকুলেটিং ওয়্যার লুপ, যেটা কিনা আমরা কালচারের জন্য ইউজ Ball করি, wheel. ব্যাকটেরিয়ার কালচারের জন্য, সেটার জন্য আমরা রেড হিট ইউজ করি। ওকে, আরেকটা হচ্ছে হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনের ফাংশন মানে কি কি ইউজ করা হয় সেগুলো তোমাদেরকে আমি নোটে দিয়ে দিয়েছি। 1 নম্বর ইউজ হচ্ছে গিয়ে যেসব কাঁচের সামগ্রী আছে, গ্লাস গ্লাসওয়্যার, টেস্ট টিউব, পিপেট, বিকার, ওগুলো স্টেরিলাইজ করার জন্য আমরা হট এয়ার ওভেন ইউজ করি। এখন হট এয়ার ওভেনের টেম্পারেচার এবং হোল্ডিং টাইম, মানে আমি কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো, কতক্ষণ রাখবো, সেটা তোমাদেরকে জানতে হবে। বলো তো কত? 160 degrees Celsius or 1 hour. So 180 degrees is 2 hours now. 180 ডিগ্রি সেন্টিগ্রেড 2 2 hours. আওয়ার, ঠিক আছে। আমাদের লেন্স রিভিউতে আগে একসময় 160 ডিগ্রি বলছিল, এখন বলা হচ্ছে 180 ডিগ্রি এবং 2 ঘন্টা। ওকে, আর বাকি ইউজগুলো পরে নেবা। আচ্ছা, সো ডিসইনফেকশনের মধ্যে আমরা কি বলছিলাম, ডিসইনফেকশন কাকে বলবো? কিছু যেখানে microorganism- কেমিক্যাল মেথড আছে যেগুলো ব্যাকটেরিয়া লেভেলটুকু একটা অ্যাকসেপ্টেবল নরমাল লিমিটে নামায় আনবে।
ওকে, অ্যাকসেপ্টেবল লিমিটে নামায় আনবে, যাতে সে আমাদের কোনো ডিজিজ করতে না পারে। ঠিক আছে, একটা ব্যাকটেরিয়াকে ডিজিজ করতে গেলে তো একটা ব্যাকটেরিয়া দিয়ে হবে না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে 1 লক্ষ লাগবে, কোনো কোনো ক্ষেত্রে 10 লক্ষ লাগবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 5,000 লাগবে। এখন আমি যদি তাদের সংখ্যা দিতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের ডিজিজ করতে পারবে না। ওকে, এই যে আমরা যখন যে কোনো একটা আইভি ইনজেকশন দিই, তোমরা তো জানো এটাকে কি বলে, এই রিজনটাকে কিউবিটাল। আচ্ছা, তোমাদেরকে তো লিম পড়াই নাই না? না স্যার, আমাদের লিম নেই। আচ্ছা, তোমাদের তো কারিকুলামে লিম নাই। এমনি তো দেখতাম আমরা যখন একজনকে সিরিঞ্জ ইনসার্ট করে রক্ত নিই, এখান থেকে নেওয়া হয়, এটা তো জানো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকে বলা হয় কিউবিটাল ফোসা, এই জায়গাটাকে বলা হয় কিউবিটাল ফোসা। ঠিক আছে, এখানে একটা ভেন থাকে, তার নাম হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেন। নর্মালি আমরা যখন রক্ত পরীক্ষা করি, রক্ত আমরা এখান থেকে টানি। ঠিক আছে, এখান থেকে টানাটা সব থেকে ভালো। তো এটাকে আমরা সবার আগে একটু জীবাণুমুক্ত করতে হবে না? জীবাণুমুক্ত করার জন্য আমরা কি করি, 70% ইথানল ইউজ করি। ঠিক আছে, আমরা যে বলি স্পিরিট, 70% স্পিরিট, এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে ইথানল, 70% ইথাইল অ্যালকোহল বা ইথানল। এটা দিয়ে আমরা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করাতে কি হয়, সব ব্যাকটেরিয়া কিন্তু মরে না, কিন্তু চামড়ার মধ্যে যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলা কি হয়, তাদের সংখ্যাটুকু অনেক কমে আসে। তারপরে আমরা নিডেলটুকুকে ইনসার্ট করাই। নিডল ইনসার্ট করার সময় একটা দুটো ব্যাকটেরিয়া কিন্তু এখানে ঢুকে যেতে পারে, কিন্তু ঢুকে গেলেও তাদের সংখ্যা এতই কম থাকে যে সেগুলাকে আমাদের ফ্যাগোসাইটিক সেল যেগুলো আছে নিউট্রোফিল, সেগুলো এনগালফ করে ফেলতে পারে। ঠিক আছে, জি স্যার। তো ডিসইনফেকশন প্রক্রিয়া আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে স্কিনকে ডিসইনফেকশন করা ডিউরিং ব্লাড কালেকশন। ওকে, আচ্ছা, তো তোমাদের স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন কিছু প্র্যাকটিক্যাল ইউজ আছে, এবং ওটার জন্য একটা চার্টও আছে। চার্টটুকু পড়তে হবে, সেটা আমি লিখে দিছি তোমাদের ইয়ার মধ্যে, যে তোমাদেরকে যে আমি শীটটুকু পাঠাইছি ওখানের মধ্যে একটা ক্লিনিক্যাল ইউজ অফ স্টেরিলাইজেশন ডিসইনফেকশন একটা চার্ট আছে। ওই চার্টটুকু তোমাদেরকে পড়ে নিতে হবে, ওখান থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে, আমরা যে স্যালাইন দিই, কলেরা স্যালাইন, নর্মাল স্যালাইন, দেখছো না তোমরা ওয়ার্ডের মধ্যে হাসপাতালে দেওয়া হয়, এইগুলোকে কেমনে স্টেরিলাইজ করা হয় বলতে পারবা কেউ? ফিল্ট্রেশন। ভেরি গুড, ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে। ফিল্ট্রেশন মানে কি? ছাঁকনি। আমরা যখন চা বানাই, হোটেলে দেখছো, বাসায় দেখছো, চায়ের জন্য আমরা একটা ছাঁকনি ইউজ করি না? জি স্যার। তাতে কি হয়, যে লিকুইড ম্যাটেরিয়াল যেটা আছে সেটা কিন্তু ছাঁকনি গলে তোমার কাপে পড়লো, আর চা পাতাগুলো কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গেল। ঠিক আছে, তো যে স্যালাইন ট্যালাইন গুলো প্রিপেয়ার করা হয় ল্যাবের মধ্যে, তারা কি করে, তারা ছাঁকনি বা ফিল্ট্রেশন প্রক্রিয়াটা ফলো করে। যার কারণে হয় কি, ওই ছাঁকনির মধ্যে ব্যাকটেরিয়া গুলো রয়ে যায়, শুধুমাত্র লিকুইড পোর্শন গুলাই জমা হয়। ওকে, এখন ধরো আমরা ওই স্যালাইনের মধ্যে যে ব্যাকটেরিয়া ছিল সেগুলোকে মেরে ফেললাম। ঠিক আছে, এখানে সমস্যা কি জানো, মরা ব্যাকটেরিয়া গুলো কিন্তু ঝামেলা করে। মরা ব্যাকটেরিয়া মানে হচ্ছে এন্ডোটক্সিন। মরা ব্যাকটেরিয়া নিজেই কিন্তু একটা বিষ বা টক্সিন। ঠিক আছে, স্যার কি তোমাদেরকে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন এই টার্মগুলো পড়াইছিলেন? এক্সোটক্সিন পরে স্যার। এন্ডোটক্সিন পড়াইছেন? না, একটাই পরে স্যার। আচ্ছা, আমি এখন তোমাদেরকে বলে রাখি, একটা ব্যাকটেরিয়া মরে গেল, সেই মরা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে গিয়ে এন্ডোটক্সিন। একটা মরা ব্যাকটেরিয়াও কিন্তু খারাপ হতে পারে। যদি তোমার রক্তের মধ্যে প্রচুর পরিমাণ মরা ব্যাকটেরিয়া থাকে, সেটাও কিন্তু একদিক দিয়ে খারাপ। খারাপ মানে কি, তারা হচ্ছে গিয়ে এন্ডোটক্সিন। ওকে, এবং তার কারণে তোমার শরীরে ফিভার আসতে পারে। ঠিক আছে, এমনকি পেশেন্টের জ্বর হতে পারে, তারপরে সেপটিক শকও হতে পারে। জ্বর এবং সেপটিক শক হতে পারে। দ্যাট মিনস পেশেন্টের হবে কি জানো, তাদের ব্লাড প্রেশারটুকু কমে যায়। ব্লাড প্রেশারটুকু কমে যায়। ব্লাড প্রেশার যদি কমে যায়,
তাহলে তোমার ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না, কিডনির মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না। ঠিক আছে? তো মরা ব্যাকটেরিয়াও যদি তোমার রক্তে থাকে, এখন মনে করো একটা স্যালাইনের মধ্যে প্রচুর পরিমাণে মরা ব্যাকটেরিয়া রয়ে গেছে, ওদেরকে ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সরানো হয় নাই, এখন ওই স্যালাইনটুকু তোমার শরীরের মধ্যে ইনসার্ট করা হলো। তো প্রথমে যেটা হবে তোমার জ্বর আসবে, জ্বর আসার পরে যেটা হবে সেটা হচ্ছে কি হাইপোটেনশন ডেভেলপ করবে। ঠিক আছে? হাইপোটেনশন ডেভেলপ করলে তোমার ব্লাড ফ্লো টুকু ব্রেনের মধ্যে কমে যাবে, কিডনির মধ্যে কমে যাবে। তখন কি হবে জানো তোমরা, রক্তের মধ্যে তোমার কি থাকে, আরবিসি অক্সিজেন ক্যারি করে। তো ব্রেনের মধ্যে তোমার অক্সিজেন যাবে না, কিডনির মধ্যে অক্সিজেন যাবে না, কিছুক্ষণের মধ্যে তোমার ব্রেন কিন্তু অকেজো হয়ে যাবে, কিডনি অকেজো হয়ে যাবে, পেশেন্ট মারাও যেতে পারে। ঠিক আছে? তো এই যে স্যালাইনের মধ্যে এই জন্য ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমেই ব্যাকটেরিয়াকে সরায় ফেলা হয়। ওকে, আচ্ছা। তো এই যে স্টেরিলাইজেশন প্রক্রিয়া এবং ডিসইনফেকশন প্রক্রিয়া, আমি তোমাদেরকে যে চার্টটুকু পাঠাচ্ছি সেটা একটু ভালো করে পড়ে নেব। ওকে, ওখান থেকে কোশ্চেন থাকবে, জাস্ট প্রসিডিউর গুলো: ড্রাই হিট, ময়েস্ট হিট, পাস্টুরাইজেশন, বয়েলিং। পাস্টুরাইজেশন, বয়েলিং, এটা কি স্টেরিলাইজেশন নাকি ডিসইনফেকশন? বলো তো একজন। স্যার স্টেরিলাইজেশন। Sterilization. Disinfection. পাস্টুরাইজেশন, বয়েলিং, এগুলো কি স্টেরিলাইজেশন নাকি ডিসইনফেকশন? এগুলা এগুলা ডিসইনফেকশন। ডিসইনফেকশন হবে। ঠিক আছে? স্টেরিলাইজেশন প্রক্রিয়া আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিই। স্টেরিলাইজেশন প্রক্রিয়া ফিজিক্যাল, কেমিক্যাল। ফিজিক্যালের মধ্যে হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। ঠিক আছে? হিটের মধ্যে ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ড্রাই হিটের এক্সাম্পল হচ্ছে রেড হিট এবং হট এয়ার ওভেন। আর ময়েস্ট হিটের মধ্যে এক্সাম্পল হচ্ছে অটোক্লেভ এবং টিন্ডালাইজেশন। এই দুটোর নাম তোমাদেরকে গত ক্লাসে পড়াতে পারি নাই, আমি কিন্তু নোটে পাঠিয়ে দিয়েছি। ময়েস্ট হিটের এক্সাম্পল ফর স্টেরিলাইজেশন কি? অটোক্লেভ এবং টিন্ডালাইজেশন। ঠিক আছে? এই দুটো নাম তোমাদেরকে মনে রাখতে হবে। এই দেখো, এটা হচ্ছে একটা অটোক্লেভ। এই যে ছবিটা দেখতেছো প্রেসার কুকারের মতো, এটাকে সায়েন্টিফিক্যালি আমরা অটোক্লেভ বলে থাকি। ঠিক আছে? তো যখন তুমি স্পোর্টস নিয়ে কোশ্চেন পাবা, ওখান থেকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে স্পোর্টকে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের চ্যাপ্টারে এক্সামিনার প্রবেশ করবে। ঠিক আছে? স্পোর্ট নিয়ে কোশ্চেন হলে তোমাদেরকে মাথায় সেট করে নিতে হবে যে পরবর্তী কোশ্চেন অবশ্যই স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন থেকে হবে। ওকে, আচ্ছা। স্যার তো স্যার এখানে এখানে তোমাদের কোশ্চেন ছিল স্যার। বলো। Sir, what are the conditions essential for the growth of the microorganism in the laboratory? এটা কি হবে আনসার? হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ, ফিজিওলজি এন্ড গ্রোথ। ঠিক আছে? জি স্যার। সো ব্যাকটেরিয়াল গ্রোথের কিছু, ব্যাকটেরিয়াকে যদি বংশবৃদ্ধি করতে হয় তার কিছু ফিজিক্যাল ফ্যাক্টর থাকবে, কিছু কেমিক্যাল ফ্যাক্টর থাকবে। তো এখানে ওকে, স্যার এরপরে কোশ্চেনটা উঠছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এটা কোশ্চেন দুটো সেম না? অনেক পরপর দুটো কোশ্চেন দিয়েছে। পরপর দুটো কোশ্চেন। মেনশন ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট ফ্যাক্টর অফ ব্যাকটেরিয়াল গ্রোথ, এটা আরেকটা কোশ্চেন। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তোমার অক্সিজেন আছে না? অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। ওই যে আমাদের তোমাদেরকে মনে হয় স্যার পড়াছিলেন ম্যাক্রো মলিকিউল এবং মাইক্রো মলিকিউল। হ্যাঁ স্যার। ঠিক আছে? ম্যাক্রো এবং মাইক্রো এগুলো হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টর। ওকে, আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে তোমার অক্সিজেন, টেম্পারেচার। ওখান থেকে আমরা বেশি কিছু কোশ্চেন করব না। অক্সিজেন এবং টেম্পারেচার হবে। অক্সিজেন, টেম্পারেচার, পিএইচ। অক্সিজেন, টেম্পারেচার। ওকে, এই যে অক্সিজেনের উপর নির্ভর করে কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা 4 ভাগে ভাগ করছি। তোমাদেরকে এটা পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার। অক্সিজেনের উপর নির্ভর করে ব্যাকটেরিয়াকে আমরা 4 ভাগে ভাগ করছি। অব্লিগেট, অ্যারো, অব্লিগেট, অ্যানারো, ফ্যাকাল্টেটিভ। তারপরে কি? ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ, অ্যানারো, আর একটা হচ্ছে মাইক্রো অ্যারোফিলিক। তাই তোমরা মিউট করো, কথা বললে আনমিউট করে কথা বলিও। হ্যাঁ, তাহলে
অক্সিজেনের উপর ভিত্তি করে কিন্তু আমরা ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করছি। স্যার 4 ভাগে নাকি স্যার 5 ভাগে? 4 ভাগে, স্যার তো অব্লিগেট অ্যারোব, অব্লিগেট অ্যানারোব, স্যারে 5 ভাগে লিখেছে। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, আর একটা হচ্ছে মাইক্রো অ্যারোফিলিক। স্যার একটু টলারেন্টটা কি? তোমরা জাস্ট দুইটা এক্সাম্পল মনে রাখো। অব্লিগেট অ্যারোবের এক্সাম্পল হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। অব্লিগেট অ্যারোবের এক্সাম্পল হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর অব্লিগেট অ্যানারোবের এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ওকে, দুইটা এক্সাম্পল মনে রাখো শুধু। এরপর আসো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। স্যার তোমাদেরকে ব্যাকটেরিয়াল গ্রোথটুকু পড়াইছেন। ব্যাকটেরিয়ার যে একটা আর্টিফিশিয়াল মিডিয়াতে আমি যখন রাখবো, ব্যাকটেরিয়ার একটা তোমার গ্রোথ কার্ভ শো করে। ওকে, 4টা ফেজ আছে। একটা হচ্ছে প্রথমটা কি, ল্যাগ, তারপরে লগ, তারপরে স্টেশনারি, তারপরে হচ্ছে ডিক্লাইন। 4টা ফেজ, তাই তো? এখন কোন ফেজে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, মানে 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, কোন ফেজে সবথেকে বেশি হয়? লক ফেজে। লগ ফেজে। ঠিক আছে, লগ ফেজের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু সবথেকে বেশি মাল্টিপ্লাই করে। ওকে, এখানে কিন্তু আমাদেরও একটা অ্যাডভান্টেজ আছে। লগ ফেজের মধ্যে আমাদের অ্যান্টিবায়োটিক গুলো সবথেকে ভালো কাজ করে। লগ ফেজের মধ্যে ব্যাকটেরিয়া সবথেকে বেশি মাল্টিপ্লাই করে, এটা যেমন তার অ্যাডভান্টেজ। একইভাবে সে যদি বেশি মাল্টিপ্লাই করে, তখন ওই সময় আমার অ্যান্টিবায়োটিক গুলো সবথেকে বেশি ভালো কাজ করবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা লগ ফেজের ইম্পর্টেন্স। আচ্ছা, স্পোর ফরমেশন হয় কোন ফেজে বলতে পারবা? স্পোর ফরমেশন হয় কোন ফেজে? ল্যাগ, লগ, স্টেশনারি নাকি ডিক্লাইন? Sir, stationary. স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ। ওকে, আচ্ছা, তাহলে এই যে ফেজ, 4টা ফেজের ইম্পর্টেন্স তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে আসো ব্যাকটেরিয়ার নাম। আমরা যে তোমাদেরকে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করেছি, এই সবাই একটু মিট করো তো। স্যার মাইশার। আচ্ছা, আমরা যে তোমাদেরকে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন পড়াইছি অ্যাকর্ডিং টু শেপ, কক্কাই, বেসিলা, স্পাইরোকিট, এবং কক্কাই, বেসিলা, স্পাইরোকিটের সাথে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ শব্দটুকু যুক্ত করে গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম পজিটিভ বেসিলাই, গ্রাম নেগেটিভ বেসিলাই, এভাবে ভাগ করছি। ওকে, তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি গ্রাম পজিটিভ কক্কাইয়ের এক্সাম্পল দাও, আনসার কি হবে বলো? গ্রাম পজিটিভ কক্কাই। Sir, Streptococcus. স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ওকে, আচ্ছা, গ্রাম নেগেটিভ কক্কাই এক্সাম্পল? Sir, Neisseria. নেশারিয়া, ভেরি গুড। গ্রাম পজিটিভ বেসাই? দুইটি মনে রাখতে হবে, একটা হচ্ছে গিয়ে তোমার And- ক্লস্ট্রিডিয়াম। Hmm. গ্রাম পজিটিভ বেসিলাই, ঠিক আছে। একটা হচ্ছে তোমার বেসিলাস, একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। তোমরা কিন্তু ল্যাঞ্চ রিভিউ এর মধ্যে একটা চার্ট আছে, তোমাদেরকে কিন্তু আমি প্রথম ক্লাসে শো করছিলাম। ওই চার্টের মধ্যে কিছু ব্যাকটেরিয়ার নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। গ্রাম পজিটিভ কক্কায়ের মধ্যে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। গ্রাম নেগেটিভ কক্কায়ের মধ্যে নেশারিয়া। এরপরে গ্রাম পজিটিভ বেসিলাইয়ের মধ্যে আপাতত বেসিলাস, ক্লস্ট্রিডিয়াম,
এবং করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি, এই তিনটা নাম মনে রাখো। ব্যাসিলাস স্পিসিস, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস এবং করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। ওকে, এরপরে আসো গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তার মধ্যে 2-3টা নাম মনে রাখো আপাতত পরীক্ষার জন্য। একটা হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে সিজেলা, আর একটা ইস্চেরিশিয়া কোলাই। সালমোনেলা, সিজেলা, ইস্চেরিশিয়া কোলাই, কোলাই মনে থাকবে। সালমোনেলা, সিজেলা, ইস্চেরিশিয়া কোলাই। আর একটা নাম মনে রাখো, ক্ল্যাপসিয়ালা। ক্ল্যাপসিয়ালা। ঠিক আছে, সালমোনেলা, সিজেলা, ইস্চেরিশিয়া কোলাই বা কোলাই, আর একটা হচ্ছে ক্ল্যাপসিয়ালা। ওকে, তো মোটামুটি তোমাদের পরীক্ষা কেন্দ্রিক আলোচনা হয়ে গেছে, আর কোন চ্যাপ্টার আশা করি বাকি নাই। এই যে কথাগুলো বললাম আর তোমাদেরকে যে সাজেশনটুকু দিলাম, এর মধ্যে থেকে পরীক্ষা, এর মধ্যে থেকে পরীক্ষাটুকু হবে। পড়ালেখা একদমই কম। আশা করি আমাদের সাবজেক্টে তোমরা 100% পাস করে যাবো। ঠিক আছে, ঠিকঠাক মতো পরীক্ষাটা দাও। আরেকটা, অফিস থেকে আমাকে একটু ইনফর্ম করছে, ওই তোমাদের হ্যাঁ বলো। স্যার পেরিপ্লাজমিক স্পেসের ইম্পর্টেন্সটা কি হবে যদি আচ্ছা, ask করে? পেরিপ্লাজমিক স্পেস হচ্ছে কি, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। ওকে, এবং পেরিপ্লাজমিক স্পেসে কিছু এনজাইম থাকে, ইম্পর্টেন্ট কিছু এনজাইম থাকে যেগুলা অ্যান্টিবায়োটিককে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আছে, জি স্যার। যেমন ধরো আমরা আসলে প্রথম অ্যান্টিবায়োটিক যেটা ইউজ করা হয়েছিল সেটার নাম হচ্ছে পেনিসিলিন। তোমরা তো পেনিসিলিনের আবিষ্কার সবাই জানো, আলেকজান্ডার ফ্লেমিং কিভাবে আবিষ্কার করছিলেন। ওকে, তো ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করার জন্য প্রথমে পেনিসিলিনই তোমার করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। পরে ব্যাকটেরিয়া করছে কি, কিছু কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কাছে পেরিপ্লাজমিক স্পেসে বিটা ল্যাকটামেস নামে একটা এনজাইম থাকে, বিটা ল্যাকটামেস। ঠিক আছে, আর পেনিসিলিনের কাছে থাকে বিটা ল্যাকটাম রিং, একটা রিং এর মতো স্ট্রাকচার থাকে পেনিসিলিনের ভিতরে, সেটাকে বলা হয় বিটা ল্যাকটাম রিং। তো বিটা ল্যাকটামেস এনজাইম কি করে, ওই বিটা ল্যাকটাম রিংটাকে ডেস্ট্রয় করে দেয়, যার কারণে পেনিসিলিন ওই ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করতে পারে না। তাহলে আমি কি বললাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কাছে বিটা পেরিপ্লাজমিক স্পেসে বিটা ল্যাকটামেস এনজাইম থাকে, আর এই বিটা ল্যাকটামেস এনজাইমটুকু পেনিসিলিনের বিটা ল্যাকটাম রিংকে নিষ্ক্রিয় করে দেয়, যার কারণে পেনিসিলিন ওই ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করতে পারে না। ওকে, জি এটা স্যার। হচ্ছে পেরিপ্লাজমিক স্পেসের ইম্পর্টেন্স। তো আমার মনে হয় আমি মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি এগুলোর মধ্যে পরীক্ষায় থাকবে, অ্যাকচুয়ালি এগুলো থেকে এগুলোর মধ্যে থাকবে, এর বাইরে আমরা যাব না। ঠিক আছে, তাহলে সবাই ঠিকঠাক মতো পরীক্ষাটা দাও। আর অফিস থেকে একটু ইনফরমেশন জানাচ্ছিল যে অনেকেরই মনে হয় এখনো বেতন ক্লিয়ার হয় নাই। তো বেতন যদি ক্লিয়ার না হয় তারা আসলে পরীক্ষায় বসতে পারবে না। অফিস থেকে আমাকে একটু আগে জানালো স্যার বেতন আর কি, ক্লিয়ার কেউ কেউ বলতে দিচ্ছে, কেউ কেউ 2 মাসের দিছে আর কি স্যার, মোস্ট অফ দ্য স্টুডেন্ট। আচ্ছা, এমনি তোমাদের এই অফিস মানে হারুন সাহেবের কাছে তোমাদের ফোন নাম্বার আছেন, উনি সবার সাথে যোগাযোগ করবেন, মানে কোনো দিকে যদি কোনো গ্যাপ থাকে আর কি। তো অত অ্যাটলিস্ট তোমাদের মনিটরদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো অফিস থেকে একটা এলিজিবিলিটি লিস্ট আমাদের কাছে পৌঁছানো হবে। তো অফিস থেকে যদি কাউকে এলিজিবল না করে তাহলে তারা পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নাই আর কি। তো স্যার ক্লিয়ার বলতে কি স্যার জুলাই পর্যন্ত না অগাস্ট পর্যন্ত? জুলাই আগস্ট এটা আমাদেরকে অফিস জানাবে, ওনারা কতদূর ক্রাইটেরিয়া সেট করছে এটা আসলে আমাদেরকে স্যার বলা এখন হয় তো নাই। স্যার আমাদের তো সময় নাই স্যার, আর আমাদের রবিবারে পরীক্ষা, আজকে বৃহস্পতিবার, শুক্রবারে বন্ধ, শনিবারে বন্ধ, রবিবার পরীক্ষা হলে স্যার আমরা আচ্ছা, কিভাবে তাহলে গিয়া দিব স্যার?
না তোমাদের স্যার গুলো তো আরো আগে ক্লিয়ার করে কথা না। স্যার আমাদেরকে হ্যাঁ তো কোনো স্যার ডেডলাইন দেয় নাই, আমরা বলছি 2 মাসের দিব, আমরা 2 মাসের দিছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট। এখন যদি বলে আরো 1 মাসে দিতে হবে, তখন আমরা কই যাবো স্যার? জি স্যার স্যার আমরা যখন কথা বলছি ওদের সঙ্গে পার্সোনালি, ওরা বলছে স্যার 3 মাসের ক্লিয়ার করলে চলবে, মানে যে মাস থেকে দেওয়া দেওয়া হয় নাই 3 মাস ক্লিয়ার করলে হবে। তো এখন স্যার আপনি এলিজিবল আর নন এলিজিবল লিস্টের কথা বলতেছেন, ওই জন্য একটু কনফিউশন হচ্ছে যে না 3 মানে মাস আসলে পর্যন্ত স্যার তোমাদের যদি আমাদেরকে ক্লিয়ার থাকে। আমাদের আলী হোসেন স্যার বলছে যে 2 মাসের দাও, বাকিগুলো আস্তে আস্তে করে দিও। আচ্ছা তোমাদেরকে যদি বলে থাকে, কারণ এই বেতনের সাথে তো আমরা সংশ্লিষ্ট না, আমাদেরকে জাস্ট ইনফর্ম করা হয়েছে যে তোমাদেরকে যদ্দূর বলা হয়েছে ওদ্দূর যদি তোমরা ক্লিয়ার থাকো তাহলে অফিস থেকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে যদি কারো ক্লিয়ার না থাকে তাদেরগুলো হয়তো এলিজিবল লিস্টে তাদের নাম আসবে না, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। জি তুমি আসলে 1 মাস দাও, 2 মাস দাও, 4 মাস দাও, বা তোমার পুরো বছর বাকি থাকে, এটা কিন্তু আমার হেডেক না, ওকে। জি এটা আমার দেখার বিষয়ও না। খালি তোমাদেরকে অফিসের নিয়ম অনুযায়ী তোমাদেরকে যদি 2 মাস বলে, তাহলে তোমরা যদি 2 মাস দাও সেটাই এনাফ। মানে এলিজিবল লিস্ট অ্যাকচুয়ালি ওনারাই দেবেন, ঠিক আছে। জি তো ওনাদের যে গাইডলাইন সেটা ফলো করলে হবে, ওকে। তো আমাদের তাহলে আর কোনো কিছু আলোচনা করার বাকি নাই। তাহলে যেগুলা আলোচনা করলাম ওগুলোর মধ্যে পড়াটুকু থাক। আর তোমাদের পরীক্ষা হচ্ছে 19 তারিখে, কি দিয়ে জানি শুরু তোমাদের পরীক্ষা? প্যাথোলজি। হ্যাঁ স্যার। প্যাথোলজি দিয়ে শুরু। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এতদূর পর্যন্তই। পার্সেন্টেজটুকু আমি নিয়ে নিচ্ছি। রোল নাম্বার 2, Present, sir. রোল নাম্বার 3, স্যার ও অসুস্থ স্যার।